রিডিং পড়ার পূর্বে তোমাদের অবশ্যই একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে যে প্রতিটা লাইন বুঝে পড়তে হবে যাতে আমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন লিখতে সুবিধা হয়। আর প্রতিটা লাইন এমনভাবে বুঝে পড়ার চেষ্টা করব তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন আছে তার সাথে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যেটাকে বলে আমরা টিক বলি সেগুলো হয়। এবং সাথে সাথে তোমাদের কি করতে হবে, নোট ডাউন করে নিতে হবে, নোট করতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, প্রতিটা ইম্পর্টেন্স কোশ্চেনের লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে হবে। তার সাথে নিজে প্রশ্ন করব, নিজে উত্তর দেব, এই বিষয়টা ফলো করে তারপরে আমরা রিডিং পড়া শুরু করব। আর বাংলাদেশে কিন্তু 90% স্টুডেন্ট রিডিংয়ে পড়ার নিয়মটা বোঝে না। যারা বোঝে, যারা খুবই ব্রিলিয়ান্ট প্লাস গোল্ডেন পেয়ে থাকে, তারাই কিন্তু বোঝে কিভাবে প্রতিটা লাইন পড়তে হয়, কেমন করে পড়লে ভালো হয়, সেই বিষয়টা তারা জানে। তো আমি যেভাবে দেখাচ্ছি ইম্পর্টেন্স লাইনগুলো তোমাদের আন্ডারলাইন করে দেব, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে উত্তর করতে হবে সেটা তোমাদের বুঝিয়ে দেব। চলো শুরু করি। কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, কোনো একটা নির্দিষ্ট স্থান, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহর দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। এখানে একটা সংজ্ঞা দিয়েছে আবহাওয়া কাকে বলে। তাহলে কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কি বলা হয়? আবহাওয়া বলা হয়। এখানে একটা প্রশ্ন পেলাম, আর একটা আবহাওয়া কাকে বলে বা কি, আবহাওয়া বলতে কি বোঝায়, এটা সংজ্ঞা, এটা কিন্তু একটা সংজ্ঞা মেমোরাইজ করতে হবে। কোনো একটি অঞ্চল, অঞ্চল বলতে যে কোনো এলাকা, সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। তাহলে জলবায়ু কাকে বলে বা জলবায়ু কি, জলবায়ু বলতে কি বোঝায়, একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কি বলে? জলবায়ু বলে। আর একটা প্রশ্ন, যে কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কি বলে? জলবায়ু বলে। আচ্ছা, জলবায়ু কত বছরের গড় আবহাওয়াকে বোঝানো হয়? 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বোঝানো হয়। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। তবে কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তর মানে নিচের স্তরের সামগ্রিক মানে সমস্ত অবস্থাকে বোঝায়। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বায়ুপাত। এইগুলো বলতে কি বোঝায় তোমাদের অবশ্যই জানতে হবে। বলে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলোর ভিতর কি কি রয়েছে? তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদানের ভিতর কি কি রয়েছে? বায়ুর তাপ, যেটা তাপ তো বোঝোই, উত্তপ্ত গরম। বায়ুর চাপ, মানুষের প্রেশার থাকে, কোনো কাজে যেমন প্রেশার থাকে, এই কাজটা করতে হবে সেরকম একটা বায়ুর চাপ থাকে। বায়ু প্রবাহ, প্রবাহ মানে প্রবাহিত হয় মানে বয়ে যায়, যেমন ঝড় বৃষ্টি হলে যখন বায়ু বাতাস বয় সেটাকে বোঝায়। বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা মানে বায়ু ভিজা না বেশি শুকনা সেটা বোঝায়। বারিপাত মানে বৃষ্টিপাতকে বোঝানো হয়। তাহলে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত এইগুলো কিসের উপাদান? আবহাওয়া জলবায়ুর উপাদান। তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি? বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত, এইগুলো অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন পেয়েছি, তাহলে জলবায়ু কত বছরে গড় আবহাওয়াকে বোঝানো হয়? 30 থেকে 40 বছরে। দেখো, আমরা যদি এভাবে পড়ি নেক্সট টাইম আমাদের কিছু পড়াই লাগে না। অবশ্যই তোমরা এভাবে বুঝে বুঝে প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করো। জলবায়ু নিয়ামক, ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ক্লাইমেট মানে জলবায়ু, আর ফ্যাক্টরস মানে নিয়ামক। পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একই রকম নয়। তাহলে পৃথিবীর সব অঞ্চলে, অঞ্চল মানে এলাকা, যেমন আমাদের চিটলা একটা এলাকা, রৈতনপুর একটা এলাকা, চুয়াডাঙ্গা একটা এলাকা, কুমিল্লা একটা এলাকা, এরকম এলাকাকে বোঝানো অঞ্চল। এর কোনো অঞ্চল উষ্ণ এবং কোনো অঞ্চল শীতল। তো কোনো অঞ্চল বা কোনো এলাকা উষ্ণ, উষ্ণ মানে গরম, আর কোনো অঞ্চল শীতল, শীতল মানে ঠান্ডা। আবার কোনো স্থান বৃষ্টিবহুল, আবার কোনো কোনো জায়গা বৃষ্টিবহুল মানে প্রচুর বৃষ্টি হয়।
এবং কোনো স্থান বৃষ্টিহীন। যেখানে কোনো বৃষ্টি হয় না তাকে বলা হয় বৃষ্টিহীন। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যর কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। তাহলে এ পর্যন্ত যা পড়লাম এইগুলোকে কি বোঝানো হয়? জলবায়ুর নিয়ামক বোঝানো হয়। এখান থেকে এই পর্যন্ত বোঝানো হয়েছে জলবায়ুর নিয়ামক। বিভিন্ন নিয়ামকের বিবরণ ও জলবায়ুর উপাদানের উপর তাদের প্রভাব বর্ণনা করা হলো। তো বিভিন্ন মানে বিভিন্ন ধরনের নিয়ামকের বিবরণ। বিবরণ মানে কি? বিশ্লেষণ করা বা ব্যাখ্যা। জলবায়ুর উপাদানগুলোর উপর তাদের প্রভাব বর্ণনা করা হলো। অক্ষাংশ, ল্যাটিটিউড। তাহলে ১ নম্বরে আছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। প্রথমে দেখো, সূর্য কিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। তাহলে কিসের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়? সূর্য কিরণের মাত্রা। তাহলে অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয় কিসের? সূর্যকিরণের মাত্রা। নিরক্ষরেখার ওপর সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। আচ্ছা, সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয় কিসের ওপর? নিরক্ষরেখার ওপর। আবার নিরক্ষরেখার ওপর সূর্য সারা বছর কেমনভাবে কিরণ দেয়? লম্বভাবে বা খাড়াখাড়িভাবে। দেখো, এভাবে নিজে ঘুরিয়ে প্রশ্ন করবো, নিজে উত্তর করবো, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। এখানে দুইটা প্রশ্ন পেয়েছি। দেখো, নিরক্ষরেখার ওপর সারা বছর সূর্য কেমন ভাবে কিরণ দেয়? তাহলে লম্বভাবে কিরণ দেয়। সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় কিসের ওপর? কোন রেখার ওপর? নিরক্ষরেখার ওপর। আর নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায়, উত্তর আর দক্ষিণটা যেন যায় না কেন, সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে, মানে খাড়াখাড়ি। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। তার মানে লম্বভাবে কিরণ দেয়, কিন্তু উত্তর দক্ষিণে উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। ২ নম্বরে আছে দেখো উচ্চতা, যেটাকে বলে অ্যালটিটিউড। অ্যালটিটিউড, উচ্চতা। সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায়, মানে সমুদ্র সমতল, সমতল মানে সমান ভূমি থেকে যতই উপরে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা ততই হ্রাস পায়। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল মানে তাপমাত্রার পরিমাণ হ্রাস পায়। হ্রাস মানে কমে যায়। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। তাহলে সাধারণত প্রতি মানে ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? হ্রাস মানে কমে যায়। ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। ১০০০ মিটারের উচ্চতায় গেলে ৬ ডিগ্রি করে কমতে থাকে তাপমাত্রা। তাহলে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে কত মিটার উচ্চতায় গেলে? ১০০০ মিটার উচ্চতায় গেলে কমতে থাকে। দেখো, এ উচ্চতায় পার্থক্যর কারণে দুই জায়গায় একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু সম্পন্ন হয়। তাহলে কি আছে? ভিন্ন জলবায়ু কি হয়? সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আবার দেখো, এই উচ্চতায় পার্থক্যর কারণে দুই জায়গায় একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্নভাবে জলবায়ু সম্পন্ন হয়। যেমন দিনাজপুর, শিলং একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম। তাহলে দিনাজপুর আর শিলং এই দুইটার তাপমাত্রা ভিন্ন, একই রকম অক্ষাংশ রয়েছে, দক্ষিণ অক্ষাংশ মনে করে রয়েছে, কিন্তু উচ্চতা কম বেশি হওয়ার কারণে জলবায়ু ভিন্ন রকম হয়। উচ্চতা বেশি হওয়াতে শিলং এর দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম। তাহলে উচ্চতা বেশি হওয়াতে সবচেয়ে উচ্চতা বেশি কি? শিলং। শিলং বেশি উঁচুতে রয়েছে, এই জন্য দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কি আছে? কম আছে। সেটা এখানে বোঝানো হয়েছে। উচ্চতার কারণে তাপমাত্রা কম বেশি হয়ে থাকে। তাহলে কিসের কারণে তাপমাত্রা কম বেশি হয়ে থাকে? উচ্চতার কারণে। অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে উচ্চতার তারতম্যর কারণে তাপমাত্রা কোনো এলাকায় কম বেশি হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই জানা প্রত্যেকের উচিত। ৩ নম্বরে আছে দেখো, সমুদ্র থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে।
তাহলে এখানে বলা হয়েছে জলভাগের অবস্থান। জলভাগ মানে যেখানে পানি আছে, কোনো এলাকার জলবায়ুকে মৃদু ভাবাপন্ন করে। যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশ মৃদু ভাবাপন্ন। তাহলে রাজশাহী তো পাশে তো কোনো নদী নেই, কিন্তু কক্সবাজারে সমুদ্র সৈকত থাকে, চট্টগ্রাম, পটুয়াখালী এগুলো সমুদ্র উপকূলে রয়েছে বলে এগুলো কি হয়, এগুলো কি হয় আমাদের আমাদের মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে মৃদু ভাবাপন্ন অবস্থা বিরাজ করে। কি কারণে? কারণ এগুলো নদীর পাশে বা সমুদ্র উপকূলে অবস্থিত কারণে সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না। কেন পার্থক্য হয় না? কারণ একটাই, সমুদ্র আশেপাশে বা নিকটবর্তী মানে পাশে এলাকার তাপমাত্রা শীত ও গ্রীষ্মে তেমন পার্থক্য হয় না। এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। তাহলে এইগুলোকে কি বলা হয়? সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রা শীতে তেমন পার্থক্য হয় না, এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। তাহলে বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন জলবায়ু, কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত ও গ্রীষ্ম উভয় চরম হয়। যেমন আমাদের এলাকায় নদী এলাকা না, এই জন্য শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, স্থলভাগ হচ্ছে জলভাগ অপেক্ষা দূরত্ব উষ্ণ হয় মানে গরম হয়। জলভাগের চেয়ে মানে জল বা যেখানে পানি আছে সেখানকার চেয়ে আশপাশের শুকনো এলাকায় বেশি উষ্ণ গরম হয় বেশি, আর দূরত্ব ঠান্ডা হয়। এর জন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরমভাবাপন্ন জলবায়ু বলে। তাহলে এই চরমভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝায়? এই বিষয়টা তোমরা আজকে ক্লিয়ার হয়ে গেলে। যদি ক্লিয়ার না হও তাহলে আরেকটু একটু বোঝাই। মানে যেখানে পানি পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু দূরত্ব উষ্ণ হয় না, গরম হয় কম। আর যেখানে কোনো নদী এলাকা নাই, আশপাশে কোনো নদী নাই, সেই সব এলাকাগুলো কি হয়, দূরত্ব গর- গরমও হয় আবার দূরত্ব ঠান্ডাও হয়। আর যেখানে ঠান্ডা হয় আবার দ্রুত ঠান্ডা হয়, এবং গ্রীষ্মকালে মহাদেশে অভ্যন্তরভাগে এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে। তাহলে অভ্যন্তরের ভিতরের এলাকাগুলো কি থাকে, উত্তাপ বেশি হয়, গরম হয় বেশি, আবার শীতকালে বেশি ঠান্ডা হয়। এ ধরনের জলবায়ুকে বলা হয় কি, মহাদেশীয় জলবায়ু বা চরমভাবাপন্ন জলবায়ু বোঝানো হয়েছে। 4 নাম্বার, বায়ু প্রবাহ, যেটাকে বলে ওয়াইন্ড মুভমেন্ট। বায়ু প্রবাহ, প্রবাহ মানে নড়া বা একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হওয়া, বাতাস বয়ে চলাকে বোঝানো হয়। বায়ু প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? বায়ু প্রবাহ। দাগে রাখবা। কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? বায়ু প্রবাহ। জলীয় বাষ্প পূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকার প্রচুর কি হয়? বৃষ্টি হয়। যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললে চলে। তাহলে শীতকালে কেন বৃষ্টিপাত হয় না? শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না। আর বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয়। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। প্রতিটা লাইন পড়ার চেষ্টা করো বুঝে বুঝে। তাহলে জীবনে সবকিছু একটা নলেজ ইনক্রিজিং হবে, তার সাথে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। দেখো 5 নম্বরে আছে সমুদ্র স্রোত। স্রোত মানে স্রোত তো বোঝোই। অসিন কারেন্টস, শীতল বা উষ্ণ। শীতল মানে ঠান্ডা, উষ্ণ মানে গরম। সমুদ্র স্রোতের প্রভাবে উপকূলে সংলগ্ন। উপকূল মানে কিনারায়, সংলগ্ন মানে কিনারা আশেপাশে এলাকার বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়।
শীতল বা উষ্ণ সমুদ্রের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু কেমন হয়? ঠান্ডা বা উষ্ণ হয়। ঠান্ডার সময় ঠান্ডা, উষ্ণ, গরমের সময় গরম। যেমন উষ্ণ উপসাগরের স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতার কারণে উষ্ণতা বৃদ্ধি পায়, শীতলতার কারণে শীতলতা বৃদ্ধি পায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে। এখানে বলা হয়েছে পর্বতের অবস্থান। লোকেশন অব দ্য মাউন্টেন্স। লোকেশন অব দ্য মাউন্টেন্স। উচ্চ পর্বতময় এলাকা। বায়ু প্রবাহের পথে বাধা হলে এর প্রভাব জলবায়ুর ওপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ুর বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত। হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টি হয়। অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না। তাই ভারতীয় উপমহাদেশে জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না। প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করতে হবে। বারবার বলছি, সৃজনশীল যদি লিখতে চাও, যে কোনো এমসিকিউ ভালো করে বুঝতে চাও, অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা। ভূমির ঢাল। ঢাল মানে কি? স্লোপ, মানে একদিকে নোয়ানো। ভূমির ঢাল, স্লোপ অব দ্য ল্যান্ড। সূর্যকিরণ উঁচু ভূমির ঢাল বরাবর লম্বাভাবে পতিত হলে সেখানকার বায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। কারণ আছে, সেখানে লম্বাভাবে সূর্য কি দেয়? কিরণ দেয়। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্যকিরণ কিছুটা তীর্যকভাবে পড়ে বা কখনো সূর্যালোক খুব কম পায়, ফলে বায়ু শীতল হয়। যেদিকে সূর্যর রশ্মি বা আলো বেশি পড়বে, সূর্যের আলো, সেদিকে কিন্তু বায়ুগুলো কি হয়? গরম হবে বেশি। যেদিকে পড়বে না, আলো পড়বে না, রোদ পড়বে না, সেদিকে হবে ঠান্ডা। এটাই নিয়ম। এই জন্য বলা হয়েছে ভূমির ঢালের দিকে। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্যকিরণ কিছুটা তীর্যকভাবে পড়ে বা কখনো সূর্যালোক খুব কম পায়, ফলে বায়ু শীতল হয়। এটা পড়লাম। ৮ নম্বর বলেছে এইগুলো কিন্তু জলবায়ু বা আবার উপাদান। মৃত্তিকার গঠন। মৃত্তিকা মানে মাটি। কম্পোজিশন অব দ্য সয়েল। মৃত্তিকার গঠন বা মাটির গঠন। বুনট গঠনও যাকে বলে, বুনটও তাকে বলে, তৈরি হওয়া। সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। তাহলে মৃত্তিকার গঠন বা বুনট সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। তাহলে মৃত্তিকার গঠন বা বুনট কি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে? সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। একটা প্রশ্ন। প্রস্তুর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম। প্রস্তর মানে পাথর, আর বালুকাময় মানে বালু। বালু আর পাথরের মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম। প্রস্তর বা বালুকাময় মৃত্তিকা। প্রস্তর মানে পাথরের, আর বালুকাময় মানে বালির মাটি। তাপ সংরক্ষণের ক্ষমতা সবচেয়ে কম। তাহলে তাপ সংরক্ষণের ক্ষমতা কম কোন মাটির? প্রস্তর বা বালুকাময় মাটির। এজন্য তা দ্রুত উত্তপ্ত এবং দ্রুত শীতল হয়। যেমন মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা। কেন হয়? কারণ বালু বা পাথর খুব তাড়াতাড়ি গরম হয়, খুব তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়। বনভূমির অবস্থান। লোকেশন অব দ্য ফরেস্ট। গাছপালা থেকে প্রসেদন, ট্রান্সপিরেশন অফ বাষ্পভবনের ইভাপোরেশন সাহায্যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া বনভূমি ঝড়, তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলকভাবে শীতল হয়। কাজ। বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোনো নিয়ামক সমূহ কিভাবে প্রভাব রাখছে তা দলে মাথা খাটিয়ে ব্রেন স্টর্মিং ব্যাখ্যা করো। প্রত্যেক দল 15 মিনিট কাজ করবে এবং দলে কাজ সম্পাদন শেষে সমগ্র দল শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য 10 মিনিট সময় পাবে। পানিচক্র, দ্য ওয়াটার সাইকেল। তাহলে দ্য ওয়াটার সাইকেল মানে পানি চক্র। সাধারণভাবে পানি কোথায় স্থির অবস্থায় নেই?
বিভিন্নভাবে সর্বদা আবর্তিত হচ্ছে এবং অবস্থার পরিবর্তন ঘটছে। আসলে পানি কিন্তু এক জায়গায় স্থির নেই। একেক সময় একেক জায়গায় আবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কারণ পানি বাষ্পীয়, তরল, কঠিন ৩ অবস্থায় থাকতে পারে। তাহলে পানি কয় অবস্থায় থাকতে পারে? ৩ অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে পানি বাষ্পীয়, তরল এবং কঠিন ৩ টে অবস্থা থাকে। যখন বাতাসের সাথে মিশে থাকে তখন বাষ্প, তরল যখন পানি তো তরলই থাকে, এটা কঠিন বরফ হয়ে গেলে কঠিন। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ স্থির আধার হচ্ছে সমুদ্র। এটা বিশাল ইম্পর্টেন্স একটা কোশ্চেন, অবশ্যই দায়িকা রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্স দিলাম। সমগ্র বিশ্বে পানির সরবরাহের সর্ববৃহৎ স্থায়ী আধার হচ্ছে কি? সমুদ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্ন। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ স্থায়ী আধার হচ্ছে কি? সমুদ্র। কোনটি? সমুদ্র। তাহলে তাহলে সমুদ্রকে কি বলা হয়? পানির সরবরাহের সর্ববৃহৎ স্থায়ী আধার বলা হয়। তাহলে পানির সরবরাহের সর্ববৃহৎ স্থায়ী আধার বলা হয় কোনটিকে? সমুদ্র। বাষ্পীয় ভবনের মাধ্যমে সমুদ্রের পানি উত্তপ্ত ও হালকা হয়ে বাষ্পাকারে উপরে উঠে সুবিশাল বায়ুমণ্ডলে মিশে যায়। পানি কি হয়? তখন রোদের তাপে তখন বাষ্প হয়ে আকাশে বায়ুর সাথে মিশে যায়। এছাড়া ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে প্রস্বেদনের মাধ্যমে জলীয় অংশ বায়ুমণ্ডলে সম্পৃক্ত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষার, বরফ প্রভৃতি পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। যত জলীয় বাষ্প, জল মানে পানি, বাষ্প হয়ে উপরে উঠে যায় তখন শীতল হয়, ঘনীভূত হয় মানে ঘন হয়ে মেঘ হয়, বৃষ্টি হয়ে নিচে আসে, শিশির হয়, কুয়াশা হয়, তুষার মানে বরফ হয়, বরফ হয়ে সেটা আবার মাধ্যাকর্ষণ টানের ফলে সেটা আবার পৃথিবীতে ঘুরে আসে মানে ভূপৃষ্ঠে। বিভিন্ন উপায়ে ভূপৃষ্ঠ পতিত হয়ে থাকে। তো কিভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এইভাবে পড়তে হবে। প্রতিটা লাইন তোমরা দেখে রাখবা, আমি দেখে দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলো ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.